হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলে আজকের থেকে নতুন একটা সিরিজ শুরু করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের টার্গেট WBCS প্রিলিম 2021, যেখানে আমরা কি করব, আমাদের WBCS-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ বিগত 20 বছরে যা কোশ্চেন এসেছে, অর্থাৎ আমাদের একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি, আমরা একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমরা কি করব, আলোচনা করব। এবং প্রত্যেক দিন সকাল 8টার সময় এই ক্লাসটা কিন্তু আপলোড হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু মক টেস্টের একটা ফুল প্যাকেজ এখানে লঞ্চ করা হয়েছে, যেটা অ্যাডমিশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 20th এপ্রিল 2021। এটা আমাদের 5 নম্বর ব্যাচ হয়েছে, চালু হচ্ছে আর কি, মানে অ্যাডমিশন চলছে এখন। এর আগে 4টে ব্যাচ অলরেডি ফুল হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের ফুল লেন্থ টেস্ট পেয়ে যাবে, স্পিড টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এভরিথিং পেয়ে যাবে। পুরো 1 বছর ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এখন তোমরা নিলে এমন নয় যে শুধুমাত্র এই WBCS অবধি থাকবে, তা নয়, পুরো 1 বছর তোমাদের ভ্যালিড থাকবে। অর্থাৎ কেউ যদি লং টার্মের জন্য টার্গেট করতে চাও তোমরা নিতে পারো, কারণ টোটাল 938টা মক টেস্ট আছে এবং টোটাল 30,200টা MCQ আছে। বুঝতেই পারছো, টোটাল 30,000 MCQ প্র্যাকটিস করে তোমাদের কী হারে প্র্যাকটিস হবে, এবং প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন সহ আছে এবং লেটেস্ট প্যাটার্নকে মাথায় রেখে বানানো হয়েছে। ওকে, তো এটাই তোমাদের বলার ছিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মক টেস্টের ফুল লেন্থ, মানে ফুল যে প্যাকেজ আছে সেটাকে, অফারটাকে গ্র্যাব করতে পারো। ওকে, তো এবার আজকে ক্লাসটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা জিনিসও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু 30% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যে মক টেস্টের কোর্সটা নেবে সেখানে, বা যে কোনো কোর্সের উপর তোমরা টোটাল 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমার নামের কোড SUBA30, এই কোডটা তোমরা ইউজ করলেই 30% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। কীভাবে ইউজ করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে স্লাইডে দেখানো আছে, তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। এছাড়াও আমি একটা লাইভ অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, যেখানে লাইভ ডেমো দেখানো আছে যে কীভাবে এটাকে অ্যাভেল করতে হয়, সেটাও কি তোমরা দেখতে পারো। ওকে, তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা কি করবো ফ্রেন্ডস, আজকে আমরা হচ্ছে ইন্ডিয়ান পলিটির কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। ওকে, তো ইন্ডিয়ান পলিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে সংবিধান, এটা অ্যাডপ্ট করেছিল কে? বা মানে ধরো আমি যে সংবিধান তৈরি করব, যে কেউ তো সংবিধান তৈরি করতে পারবে না, সব কিছু একটা সিস্টেম আছে। সেই সিস্টেমেটিক ওয়েতে যাওয়ার জন্য কি দরকার, আমার হচ্ছে একটা কমিটি দরকার বা কোনো একটা সংস্থা দরকার। তো সেটা কে করেছিল? সেটা করেছিল হচ্ছে আমাদের, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই জিনিসটা করেছিল। তো এই জিনিসটা এত সহজে হয়নি, এটা কিছু স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে, এটা আমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে এই যে আইডিয়াটা যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে আমাদের সংবিধান তৈরি করার জন্য, এই আইডিয়াটা প্রথম মেনশন করেছিলেন কে? MN রয় 1934-এ। MN রয় 1934-এ উনি কী করেছিলেন, যে দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর মেকিং দ্য কনস্টিটিউশন ওয়াজ ফার্স্ট মেনশন বাই MN রয় ইন 1934। তার পরের বছর 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী করলো, প্রথম এটাকে কী করলো, ডিমান্ডটা বললো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডেড দ্য ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1935। এর 5 বছর পরে, 5 বছর সময় লেগে, এটা কি ডিমান্ড করলো কার কাছে? ব্রিটিশ সরকারের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ড করলো। এর 5 বছর পরে 1940-এ কী করা হলো, যখন আগস্ট অফার এলো, 1940-এ আগস্ট অফার, এটা কী করা হলো, ডিমান্ডটাকে প্রথম অ্যাকসেপ্ট করা হলো। দ্য ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড ইন প্রিন্সিপাল ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন আগস্ট অফার 1940। তারপরে আরও 6 বছর পরে, স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে দেখো, আরও 6 বছর পরে, আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড ইন নভেম্বর 1946 ফর ফ্রেমিং দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ প্রায় 12 বছর সময় লেগে গিয়েছিল। প্রথম আইডিয়াটা যখন দেওয়া হয়েছিল যে আমাদের সংবিধান তৈরি করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন, সেই আইডিয়াটা দেওয়ার পর 12 বছর টাইম লেগে গিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে তৈরি করতে। ঠিক আছে, 34-এ প্রথম আইডিয়া দেওয়া হয়েছিল। 35-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললো যে হ্যাঁ এটা দরকার, বলে সে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ডিমান্ড করলো। তার 5 বছর পরে 1940-এ এটা আগস্ট অফারে কী করলো, ব্রিটিশ গভর্নমেন্ট বললো হ্যাঁ ঠিক আছে তোমাদের এটা করা হবে, এটা আমরা অ্যাকসেপ্ট করছি। তারও 6 বছর পর
1946-এ ফাইনালি ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী এটা কি করা হলো, এটা হচ্ছে ফ্রেম করা হলো। ওকে, তারপর 1947-এ এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন ফিলেকশন হয়েছিল, যে কীরকম কী মেম্বার থাকবে অ্যাসেম্বলিতে, এবং তারপর আমাদের কনস্টিটিউশন তৈরির কাজ শুরু হয়েছিল। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, উইদাউট কনস্টিটিউশন কোনো একটা দেশকে কি বলা হয়, ডোমিনিয়ন বলা হয়। এটা আমরা মনে রাখবে। আমাদের ভারতবর্ষ প্রথমে কী ছিল, ভারতবর্ষ প্রথমে ছিল কলোনি, প্রথমে ছিল ব্রিটিশ কলোনি। ব্রিটিশ কলোনি থেকে প্রথমে হয়েছিল কি, ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন, স্বাধীন ডোমিনিয়ন। ডোমিনিয়ন মানে কি, সব কিছু আছে কিন্তু তার নিজস্ব সংবিধান নেই। সংবিধান তৈরি হওয়ার পরে ভারতবর্ষ কী হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট নেশন আর ইন্ডিপেন্ডেন্ট স্টেট বা ফ্রি স্টেট হয়েছিল। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েন দ্য মাদ্রাস স্টেট অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু। আমাকে আগে তামিলনাড়ুর নাম ছিল মাদ্রাস ছিল, মাদ্রাসের নাম তামিলনাড়ু হয়েছিল কবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 14ই জানুয়ারি 1969-এ কী হয়েছিল, মাদ্রাস নামটা চেঞ্জ হয়ে তামিলনাড়ু নাম হয়েছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল, একটু আগে কোশ্চেন এটা বলছিলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করতে, মানে পুরো রেডি ফেডি করে করতে কতদিন সময় লেগেছিল, ওটা কবে হয়েছিল তোমার সকলের জন্য, এটা হয়েছিল আমাদের অপশান সি, 26শে নভেম্বর 1949। ঠিক আছে, 26শে নভেম্বর 1949টা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে 26শে জানুয়ারি 1950 এটা কী হয়েছিল, এটা জনসাধারণের সামনে এটা প্রকাশ করে দেওয়া হয়েছিল। আমাদের রেডি হয়ে গেছিলো 26শে নভেম্বর 1949-এ, বাট সেই সময় সেটাকে প্রকাশ না করে তারপরে 26শে নভেম্বর 26শে জানুয়ারি 1950-তে এটা প্রথম প্রকাশ করা হয়েছিল। ওই জন্য ওইটাকে কী বলা হয়, ওটাকে 26শে জানুয়ারি হচ্ছে আমাদের রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। কারণ তার আগে অবধি কী ছিল, ইন্ডিয়া ছিল আমাদের ডোমিনিয়ন ছিল। কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে এবং সেটা পাবলিকলি সর্বসাধারণের সামনে রেখে দেওয়ার পরে কী হয়েছিল, অ্যাকচুয়াল ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন হয়েছিল। 1947-এ যে স্বাধীনতা লাভ করেছিল, তখনও কিন্তু ভারত স্বাধীনতা কী অর্থে লাভ করেছে, যে আমাদের সমস্ত কিছু আবার ইন্ডিয়াকে হাতে দিয়ে দেওয়া হয়েছে, যে ইন্ডিয়া সমস্ত কিছু তৈরি করবে, রুলস রেগুলেশন করবে, আস্তে আস্তে সমস্ত কিছু করবে, ব্রিটিশরা কোনো কিছু নাম করাবে না। বাট তখনও অবধি ইন্ডিয়া ছিল কি, ডোমিনিয়ন। ইন্ডিয়া ছিল ডোমিনিয়ন, প্রথমে ছিল কলোনি, সেখান থেকে ছিল ডোমিনিয়ন। এই 1950-এ 26শে জানুয়ারির পরে ভারত কী হলো, প্রকৃত অর্থে স্বাধীন হলো, ইন্ডিপেন্ডেন্ট হলো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকেই যায় না, আমি শিওর 90% স্টুডেন্ট যায় না যে কলোনি, ডোমিনিয়ন এবং ইন্ডিপেন্ডেন্ট নেশনের মধ্যে পার্থক্য কী। তোমরা এবার জেনে গেলে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্টার ওয়াজ লেড বাই। প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট আমাদের কেন্দ্রে কবে হয়েছিল, আমাদের ভারতের প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট কবে হয়েছিল, সেটা হচ্ছে আমাদের অপশন বি, মোরারজি দেসাইয়ের সময়, যেটা এখনও চলছে, আমাদের পিএম নরেন্দ্র মোদীর আন্ডারে নন কংগ্রেস গভর্নমেন্ট চলছে, এবং এটা হচ্ছে লংগেস্ট নন কংগ্রেস গভর্নমেন্ট চলছে এখন, মানে এতদিন টানা কখনো কংগ্রেস পাওয়ার থেকে দূরে থাকেনি। ঠিক আছে, নেক্সট 5 নম্বর কোশ্চেন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া upheld that RTI was applicable to the RTI বা আমাদের রাইট টু ইনফর্ম, যেটা আমরা RTI করে থাকি কোথায় কোথায়, এখন তো পরীক্ষার কিছু গণ্ডগোল হলে লোকে RTI করে বসে থাকে। তো সুপ্রিম কোর্ট বলেছে যে RTIটা কোন কোন ক্ষেত্রে, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে অপশন সি, অফিস অফ দ্য CJI অলসো, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, CJI অফিস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু RTIর মধ্যে অ্যাপ্লিকেবল পড়বে, বাকিগুলো পড়বে না। নেক্সট 6 নম্বর কোশ্চেন, লিটারাল মিনিং অফ লোকপাল ইজ। এটা আমার মনে হয় একটু অফবিট কোশ্চেন ছিল, যে লোকপালের লিটারাল মিনিং কি, পলিটিতে এই ধরনের কোশ্চেন কিন্তু এটা করা হয়েছে, কিছু করার নেই, একটু অফবিট কোশ্চেন ছিল। তো এখানে সঠিক উত্তর, লোকপালের সঠিক উত্তর কি, লিটারাল মিনিং হচ্ছে কেয়ারটেকার অফ পিপল, অপশন এ সঠিক উত্তর, কেয়ারটেকার অফ পিপল। আচ্ছা, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের তো অ্যান্সার দেওয়ার পর টিক মার্ক করি। আগের দিন দেখলাম একজন স্টুডেন্ট কমেন্ট করছে যে স্যার কোশ্চেন অ্যান্সারের মধ্যে টিক করলে ভালো হয়। আমি তো সব কোশ্চেন স্টুডেন্ট টিক মার্ক করে দিই, এখানে আমি অ্যান্সার তোমাদের দেখিয়েও দিই যে কোন অপশান এ বি সি কোনটা সঠিক, তারপরে তো আমি ঘুরে এসে একবার টিক মার্ক করে দিই অ্যান্সারে। ঠিক আছে, একটু নোটিস করো, আমি দেখলাম সেদিন কমেন্ট করছে যে স্যার টিক মার্ক করুন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই। ভারতের সংবিধান তো রেডি করেছিলেন কি?
খুবই ইজি কোশ্চেন, আই থিঙ্ক সবাই জানো যে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর এটা তৈরি করেছিলেন। কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর এটা দাগ দিয়ে এটা তৈরি করেছিলেন। দেখো বলা হচ্ছে অন 29th August 1947 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ এ ড্রাফটিং কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর বি আর আম্বেদকর টু প্রিপেয়ার এ ড্রাফট কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। ঠিক আছে, উনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। কে? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি আর আম্বেদকর, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ড্রাফটিং কমিটির চেয়ার ছিলেন বি আর আম্বেদকর। অনেকে কি বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর, তা নয়, বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। অনেকে এটা কনফিউজ হয়ে করে ফেলে যে যেহেতু কনস্টিটিউশন তৈরি করেছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর, উনি বোধহয় চেয়ারম্যান ছিলেন, তা নয়, উনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, খসড়া কমিটি। ঠিক আছে, নেক্সট 8 নম্বর কোশ্চেন, দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা ইজ। রাজ্যসভার চেয়ারপারসনকে, সেটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের চেয়ারপারসন অফ রাজ্যসভা কেন তোমরা জানো কি? চেয়ারপারসন অফ রাজ্যসভা কেন বলা হয়েছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এগুলো হচ্ছে সাম্মানিক পদ। এগুলো হচ্ছে অনারারি পোস্ট। এগুলো কি? অনারারি পোস্ট বা সাম্মানিক পদ। রাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের সেরকমভাবে কোনো কাজ নেই, যেহেতু এগুলো সাম্মানিক পদ এবং ওনাদের সেরকমভাবে কোনো কাজ নেই, তাই এই পদগুলোর জন্য কি হয়, ওনাদেরকে কোনো রকম কোনো স্যালারি দেওয়া পসিবল হয় না। সাম্মানিক পদে তুমি কি স্যালারি দেবে? কিন্তু একটা পোস্টে মানুষকে রাখা হয়, সেখানে তাকে স্যালারি দরকার। তো স্যালারি দেওয়ার জন্য কি করা হয়েছে, ভাইস প্রেসিডেন্টকে কি করা হয়েছে, আমাদের রাজ্যসভার চেয়ারপারসন করা হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি যে স্যালারিটা পান, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট, এখন মনে পার মান্থ 4.5 লাখ এরকম বোধহয় মোস্ট প্রবলি ভাইস প্রেসিডেন্টের আছে। প্রেসিডেন্টের 5 লাখ, ভাইস প্রেসিডেন্ট 4.5 লাখ এইরকম মোস্ট প্রবলি আমার সময় খেয়াল পড়ছে, এরকম আছে, লেটেস্ট আপডেট আমার জানা নেই। ঠিক আছে, আমাদের সময় খেয়াল পড়ছে এরকম ওনাদের স্যালারি আছে 4.5 লাখ পার মান্থ। আমি লাস্ট যতদূর আপডেট জানি আমাদের প্রেসিডেন্টের হচ্ছে 5 লাখ পার মান্থ এবং ভাইস প্রেসিডেন্ট 4.5 লাখ টাকা পার মান্থ ওনারা স্যালারি পান। তো এই যে ওনাদের পেমেন্ট স্ট্রাকচারটা আছে আর কি, তো এটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট কিসের জন্য পান, আমাদের রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে উনি এইগুলো পান। আর আমাদের প্রেসিডেন্ট কী জন্য পান? প্রেসিডেন্ট তো আমাদের তোমরা সকলের জন্য প্রেসিডেন্ট হচ্ছে উনি অনেক কি বলবো সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হন। আর্মির উঁচু উঁচু পোস্টগুলো আমাদের প্রেসিডেন্ট উনি হচ্ছে এগুলো হোল্ড করেন। তো সেই হিসাবে উনি কী পারেন, সেই হিসাবে উনি স্যালারিটা পান। ঠিক আছে, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে কিন্তু ওনাদের কোনো স্যালারি নেই, কারণ এগুলো ওনাদের সাম্মানিক পদ, অনারারি পোস্ট এগুলো। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট। স্টেট লেজিসলেচারগুলো কাদেরকে সিলেক্ট করে? এটা সঠিক উত্তর হচ্ছে কি মেম্বার্স অফ রাজ্যসভা। অপশান বি সঠিক উত্তর হবে। আমাদের যে মেম্বার্স অফ রাজ্যসভা সেটাকে সিলেক্ট করে কে? স্টেট লেজিসলেচার। আমাদের হচ্ছে স্টেট লেজিসলেচারে কী থাকে, মেনলি হচ্ছে আমাদের থাকে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, বিধানসভা থাকে, এমএলএ যাদের বলে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখান থেকে হচ্ছে আমাদের এমপি হয়, রাজ্যসভা মেম্বার অফ পার্লামেন্ট। আর যেখানে বাইক্যামেরালিজম থাকবে সেখানে হচ্ছে আমাদের থাকে এমএলসিও থাকেন, সেখানে আমাদের কে থাকেন, এমএলসিও থাকেন, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ। লেজিসলেটিভ কাউন্সিল মানে কি বিধান পরিষদ, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা। এমএলএ হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার মেম্বার, আর এমএলসি হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদের মেম্বার। এই দুটো মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ইন দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই। এগেন এটাও আমার মনে হয় একটু অফবিট কোশ্চেন এসেছিল, দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা এখন করা হচ্ছে। লোগো অফ লোকপাল ভিজিলেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই অশোক চক্র। সঠিক উত্তর হবে অপশান বি কি অশোক চক্র। এটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের লোকপালের লোগো। নেক্সট 11 নম্বর কোশ্চেন, রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ। এটা কি রাইট টু ভোট? রাইট টু ভোট অ্যাকচুয়ালি কি? রাইট টু ভোট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের
কনস্টিটিউশনাল রাইট। এটা কোনো ফান্ডামেন্টাল রাইটও নয়, এটা কোনো লিগ্যাল রাইটও নয়, এটা কোনো ন্যাচারাল রাইট নয়, এটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। দেখো বলা হচ্ছে যে ইন ইন্ডিয়া রাইট টু ভোট ইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। এটাও কি করেছিলেন, এটাও কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরই প্রথম আমাদের দিয়েছিলেন। বি.আর. আম্বেদকর উনি বলেছিলেন, তার আগে ব্রিটিশ সরকার কী করতো, যে আমাদের ভারতের যেহেতু লিটারেসি রেট খুব কম ছিল, ওনারা কী করতেন, ব্রিটিশ সরকার কখনো আমাদেরকে ওপেনভাবে ভোটের রাইট দেননি, ভোটিং রাইট দেননি। ব্রিটিশ গভর্নমেন্টের সময় সবসময় ইনডাইরেক্ট ভোট হতো, যেটা এখন প্রেসিডেন্টের ভোটিং হয়, ইনডাইরেক্ট ইলেকশন হতো। বি.আর. আম্বেদকর প্রথম বললেন যে যতই লিটারেসি রেট কম হোক, মানুষের কিন্তু নিজের সরকার নিজে চয়েস করার বা চুজ করার অধিকার আছে। তো উনি এটা প্রথম দিয়েছিলেন। সেটাই বলা হয়েছে যে কী বলা হয়েছে, পিপলস অ্যাক্ট 1951-এ এটা কী হয়েছিল, পিপলস অ্যাক্ট 1951-এ এটা প্রথম দেওয়া হয়েছিল। সাবজেক্ট টু সার্টেন ডিসকোয়ালিফিকেশন, আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন গ্যারেন্টিজ দ্য রাইট টু ভোট টু এভরি সিটিজেন অ্যাবাভ দ্য এজ 18। আগে কত ছিল, আগে ছিল 21 ছিল, সেটা এখন বর্তমানে কমিয়ে 18 করে দেওয়া হয়েছে। 12 নম্বর কোশ্চেন, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইন্টারন্যাশনাল পিস বা সিকিউরিটি, এটা কিসের আন্ডারে পড়ে, এটা পড়ে হচ্ছে আমাদের ডিপিএসপির আন্ডারে, ডাইরেক্টিভ পলিসি। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আন্ডারে পড়ে। আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশন হুইচ ইজ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি directs the state to promote international peace and security and maintain just and honorable relationship between nations. It further directs the state to represent international law and treaty obligation and settle dispute peacefully. ঠিক আছে, এটা বেশি কিছু জানা দরকার, জাস্ট একটু জেনে রাখো যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি এটা কোথায় আছে, সেটা হচ্ছে ডিপিএসপির আন্ডারে আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হোয়াট উইল ফলো ইফ এ মনিটারি বিল ইজ সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড বাই রাজ্যসভা। মনিটারি বিলকে যদি অ্যামেন্ড করা হয় রাজ্যসভা, তাহলে কোন জিনিসটা হবে? নিচে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে? তোমরা অপশানগুলো একটু ভিডিওটা পজ করে তাহলে পড়ে নিও। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ দ্য রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভাতে যদি কোনো মনিটারি বিলকে আটকে দেওয়া হয়, লোকসভা কিন্তু সেটাকে না মেনে সেটাকে প্রসিড করতে পারে। ঠিক আছে, লোকসভার হাতে এই পাওয়ারটা দেওয়া আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এনশ্রাইন্ড ইন ইটস। এটাও এগেন কী হবে, ডিপিএসপি। দেখো ডিপিএসপির সম্বন্ধে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো বলা আছে কি আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে কি আরও উন্নত কোনো কিছু তৈরি করে। তো ডিপিএসপির ব্যাপারটা কীরকম ছিল, যে ডিপিএসপি কনস্টিটিউশনের এমন একটা পার্ট ছিল যেটা হচ্ছে পুরোপুরি কাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, ফিউচার জেনারেশনের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। ডিপিএসপির মধ্যে কী পড়ে, ডিপিএসপির মধ্যে পড়ে যে আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, এক্ষুনি যেটা বলে ইন্টারন্যাশনাল পিসকে আমাকে প্রোটেক্ট করতে হবে, আমাকে স্টুডেন্টদের এলিমেন্টারি এডুকেশনের রাইটস দিতে হবে, যাতে তারা এলিমেন্টারি এডুকেশন পায় সেটার বিষয়ে স্টেটকে লক্ষ্য রাখতে হবে। তো এটা যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল, ডিপিএসপিতে বলা হয়েছিল কি, যে যখন স্টেটের হাতে ফিউচারে কি হবে, রিসোর্সেস আসবে, ফিউচারে যখন তাদের হাতে রিসোর্সেস আসবে, তখন কি করবে, তখন আমাদের স্টেট এই ডিপিএসপিগুলোকে ইমপ্লিমেন্ট করবে। কেন? ফর ওয়েলফেয়ার অফ স্টেট, মানে আরও বেটারমেন্টের জন্য, আরও ইম্প্রুভমেন্টের জন্য এটা তারা করে থাকবে। মানে এমন নয় যে ফান্ডামেন্টাল রাইটস বা ফান্ডামেন্টাল ডিউটিস যেমন কি, এটা তাদের রাইট, এটা পালিত না হলে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্ট সেটাকে প্রোটেক্ট করার জন্য রিটস আছে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের হাতে গেছে রিটস আছে। কিন্তু ডিপিএসপির সম্বন্ধে এরকম কোনো ব্যাপার নেই। ডিপিএসপি কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের থেকে অনেক আলাদা, এবং ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যদি কখনো ক্ল্যাশ হয়, অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটস উইন্স। কারণ ডিপিএসপিতে পরিষ্কার বলা হয়েছে এটা কি, এটা ভবিষ্যতে যদি তোমাদের হাতে যখন সোর্সেস আসবে, রিসোর্সেস আসবে, তখন তোমরা এটা করতে পারো, এটা ফিউচার জেনারেশনের হাতে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট, মানে আরও উন্নত কোনো কিছু করার জন্য কী কী রাখা হয়েছে, সেটা হচ্ছে ডিপিএসপি রাখা হয়েছে। এটা হচ্ছে ডিপিএসপির খুব একটা মানে ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, একটা কনসেপ্ট আর কি। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট
of Panchayati Raj system is to ensure which among the following? পঞ্চায়েতি রাজের হচ্ছে ফান্ডামেন্টাল অবজেক্ট কী ছিল? এটা সঠিক উত্তর হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি দুটো সঠিক উত্তর হবে, এটা ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু ভুল ছিল। সঠিক উত্তর হচ্ছে, এক হচ্ছে পিপলস পার্টিসিপেশন ইন দ্য ডেভেলপমেন্ট, নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। সি এবং এ দুটো সঠিক উত্তর হবে, যাতে সমস্ত মানুষ কী করে, সমস্ত মানুষ হচ্ছে ডেভেলপমেন্টে অংশগ্রহণ করে। আর ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে, ডিসেন্ট্রাল মানে কি, পুরোপুরি যাতে সেন্ট্রালের হাতে পাওয়ার না থাকে, মানে এমন নয় যে সেন্ট্রালে একটা গভর্নমেন্ট বসে আছে সেই সব কিছু করছে, না। পঞ্চায়েত রাজের কনসেপ্টই ছিল যে লোকাল কিছু কিছু আমি কী করবো, গভর্নিং বডি বা রুলিং বডি আমি রাখবো, ঠিক আছে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত রাজের এটাই মেন কনসেপ্ট ছিল, যে আমি পুরোপুরিভাবে পুরো জিনিসটাকে সেন্ট্রালাইজ হতে দেবো না, আমার ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন আমি করবো, ঠিক আছে। আমি নেক্সট দিন থেকে অন্য জায়গায় বসবো, এইখানে এই জায়গাটায় বসলে সামনে আসলে একটা রাস্তা আছে, এত মোটরসাইকেল যায়, আমি বুঝতে পারছি তোমাদের ডিস্টার্ব হচ্ছে হয়তো একটু, মানে এখানে সামনে রাস্তা থাকার জন্য প্রচণ্ড ঘন ঘন মোটরসাইকেল যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তো আমারই ডিস্টার্বেন্স হচ্ছে। আমি নেক্সট দিন থেকে ট্রাই করবো অন্য রুমে বসার, পড়ানোর সময়, ক্লাসটা নেওয়ার সময় প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি আগের দিনেও নোটিস করেছিলাম যে খুব গাড়ি যাচ্ছে, ভিডিওতে আওয়াজ আসছে, এখানেও দেখতেই পাচ্ছ বারবার হচ্ছে গাড়ি যাচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট দিন থেকে ট্রাই করবো অন্য জায়গায় বসে। তো যেটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো 15 নম্বর কোশ্চেনটা আমি বললাম যে এখানে অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস কোশ্চেন একটু ভুল দিয়েছিল। ডাব্লিউবিসিএসের অফিসিয়াল অ্যান্সার কী দেওয়া ছিল? অপশান এ। অপশান এ এদের অফিসিয়াল অ্যান্সার কী ছিল, বাট এখানে সঠিক উত্তর হবে এ অ্যান্ড সি দুটোই। পঞ্চায়েত রাজ্যের কিন্তু ফান্ডামেন্টাল অবজেক্টের মধ্যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনটাও পড়ে, ঠিক আছে। তো আজকের কোশ্চেন আমি এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও এমএইচ এডুকেশন ল্যাবটাকে, কারণ এখানে দেখো নিয়মিতভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের প্র্যাকটিসও করানো হচ্ছে, ঠিক আছে। দেখো প্র্যাকটিসও হচ্ছে, তোমাদের মক টেস্ট প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলছে। তো এটা তোমাদের কী হবে, প্রিলি এবং মেন দুটোরই প্রিপারেশনের জন্য খুব ভালো তোমাদের বুস্টিং করবে প্রিপারেশনটাকে। তো আজকে এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।